সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। করেছে বা কারো কোনো চাহিদা আছে, এইসব জিনিস নিয়ে যে কার্যপরিধি আছে সেই অনুযায়ী যে কাজটা হচ্ছে, আমি মনে করি এটা সাংবাদিকদের জন্য বর্তমান যে পরিস্থিতি আছে এই অনুযায়ী হয়তো এটা একটা আপাতকালীন ব্যবস্থা। যেটা কামাল ভাই বললেন যে আসলে সাংবাদিকদের যদি নিয়মিত যে বেতন এবং ভাতার কার্যক্রম আছে এবং তাদের যে তারা যে সম্মানটা আসলে প্রাপ্য এবং যে অধিকার প্রাপ্য, এটা যদি থাকতো হয়তো ওই কল্যাণ ট্রাস্টের এই কাজটা ওইভাবে দরকার হতো না। আর এখন কিন্তু আমাদের বাংলাদেশের পরিস্থিতি এরকমই। আর মফস্বল, আপনাদের অনেকে আবার মফস্বল থেকে এসেছেন, হ্যাঁ, আমি যতটুকু দেখেছি। কিন্তু মানে ঢাকা শহরেই আসলে সাংবাদিকদের একটা মানবেতর জীবনযাপন করতে হয়, এটা আমরা জানি। আমি নিজেও সাংবাদিকতার জন্য চেষ্টা করেছি, তখন দেখেছি যে 10,000, 11,000, 12,000 টাকা বেতনের কথা বলে। তো ওই 10,000, 12,000 টাকা বেতনে সাব এডিটর বা এই যে নিউজ রুমে কাজ করা, এই জিনিস দিয়ে আসলে বাংলাদেশে এখন ঢাকা শহরে একটা ফ্যামিলিতে দূরে থেকে একটা ফ্ল্যাট ভাড়াও পাওয়া যাবে না। তো আসলে এই বাস্তবতার ভিতর দিয়ে কল্যাণ ট্রাস্ট কাজ করছে এবং কল্যাণ ট্রাস্টের হয়তো 3 মাস পর পর একটা অনুদান বা সম্মানের ব্যবস্থা করতেছে বললেন। কিন্তু আমি মনে করি এটা কার্যক্রম মূলত সাংবাদিকদের বেতন বাধা থেকে শুরু করে যে নিয়মিত কার্যক্রম আছে, নিয়মিত কার্যক্রমকেই চালিয়ে নেওয়া। নিয়মিত কার্যক্রমের ক্ষেত্রে যেই ব্যবস্থার সুপারিশ সংস্কার কমিশন করেছে সেটা আমরা ফলো করার চেষ্টা করব। এছাড়াও এই পুরা সাংবাদিকতা ব্যবস্থাটাকে কিভাবে মালিক এবং সম্পাদকদের সাথে কথা বলে কিভাবে আরো সাংবাদিক মাধ্যম করা যায়, সাংবাদিক কল্যাণধর্মী করা যায় এবং যারা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ভিতর দিয়ে যে কাজগুলো চলমান আছে সেগুলোকে কিভাবে গতিশীল করা যায়, এটা আমার একটা চেষ্টা থাকবে। তো সবাইকে ধন্যবাদ। আমি আসলে একটা প্রোগ্রামে উপস্থিত হব দেখে এখানে সম্মানী দেওয়ার জন্য। আইনটা এমনভাবে করা হয়েছে, প্রথম দিনই আমি আব্দুল্লাহ সাহেবকে এই কথাটাই আমিও প্রথম দিনে বলেছি যে এই আইনটা থাকতে পারে না, দুস্থ শব্দটা থাকতে পারে না। সেক্ষেত্রে আমি এখানে বসে বসে ভাবছিলাম যে এই শব্দটা অন্তত আমরা যদি কোনো রকমভাবে চেঞ্জ করে পরিবর্তন করে বিধিগতভাবে আমরা সম্মানী শব্দটা করতে পারি, তাহলে অন্তত আপনাদের কাছে মুখ দেখাতে পারবো। আমি চেষ্টা করবো আমার সময়কালে সেই শব্দটা পরিবর্তন করতে। আমরা যারা সরকারি কর্মচারী, আমরা কিন্তু একটা বেতন পেয়ে থাকি এবং আমরা জানি মাসের শেষে নিশ্চিতভাবে আমরা একটা বেতন পাবো। কিন্তু এখানে যারা সাংবাদিক ভাই বোনেরা বসে আছেন, তাদের মাসের শেষে একটা অনিশ্চয়তার মধ্যে পড়তে হয়। এই অনিশ্চয়তার শুরুটা কিন্তু আজ থেকে না, অনাদিকাল থেকে শুরু হয়েছে। আমরা আর কতকাল যাব? প্রশ্ন হচ্ছে আমরা আর কতকাল যাব? আমরা এত সময় পরে, স্বাধীনতার এত বছর পরে, আরেকটা স্বাধীনতার পরে আমরা অবশ্যই চাই যে আমাদের একটা বেতন কাঠামো দ্বারা একটা বেতন কাঠামোর মধ্যে আমরা পড়ে যাই। সাংবাদিক ভাইদের এটা একটা প্রাণের দাবি। আমাদের হাতে এসেছে গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট, আপনারা হয়তো আজকালের মধ্যে সেটা ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং সেখানে কতগুলো সংস্কারের বিষয় এসছে। আমরা সরকারিভাবে সেটা কতটুকু সুপারিশমালা আমাদের জন্য, সাংবাদিক ভাইদের জন্য যতটুকু আমাদের খুব লাভজনক হবে অথবা আমাদের প্রাণীর দাবি এতদিন যা ছিল তার সাথে সমন্বয় করবে, সেই দাবিগুলো অবশ্যই আমরা সুপারিশমালাগুলো আমরা পালন করতে চেষ্টা করব। আমার উপদেষ্টা মহোদয় এই মুহূর্তে আমার কাছে বলে গেছেন যে এটার একটা অ্যাকশন প্ল্যান, অর্থাৎ সুপারিশমালা কি এবং আমরা কি করতে পারি সেই বিষয়গুলো আমরা একটু দাঁড় করাবো খুব দ্রুততার সাথে। এখানে আমি যদি একটুখানি দেখি আপনাদের, প্রথমেই কথা হচ্ছে যে আমাদের সাংবাদিকদের রয়েছে, প্রথম যে উনি শাসক উল্লেখ করেছেন মালিকানার সংকট। আমার মনে হয় প্রতিটা পরিবর্তনের পরে মালিকানার সংকট দেখা দেয় এবং আপনারা কিন্তু সেটা, আমরা রমজানে বক্তব্য দেব না, সচিব মহোদয়ের জরুরি প্রোগ্রাম আছে, আপনারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসছেন, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর আমাদের কামাল ভাই গণমাধ্যম সংস্কার কমিশনের যিনি প্রধান, তিনিই বলে দিয়েছেন আসলে আমাদের জন্য, সাংবাদিকদের জন্য
সহায়তা গ্রহণ করা এটা আমাদের জন্য বিব্রতকর। আমাদের এখানে যারা আসছেন উপস্থিত, আমি জানি আমরা সবাই সাথে আমরা ডিল করি সাংবাদিকদের সাথে, তারা কেউ মানে সাহায্য বা এই ধরনের সহায়তা নিতে চান না। কিন্তু বাধ্য হয়ে গত 15 বছর আমরা কিভাবে জুলুমের শিকার, সেই কারণে আমাদের মিডিয়াগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। যেগুলো ছিল সেগুলোতে বেতন নাই, মানে একটি নৈরাজ্যকর অবস্থা ছিল। সেই কারণে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা যায়, যতটুকু করা যায়, বর্তমান যে কল্যাণ ট্রাস্ট যেভাবে চেষ্টা করছে, আমরা সবাই মিলে আপনারা দোয়া করবেন। এই কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে যতটুকু সম্ভব সর্বাত্মক, আমাদের সচিব মহোদয় আছেন, আমাদের উপদেষ্টা মহোদয় যিনি আগে ছিলেন, যিনি আসছেন, সবাই খুবই আন্তরিক। ইনশাল্লাহ আমরা এই ক্ষেত্রে এগিয়ে যেতে পারবো। মূল কথা হলো আমরা গণমাধ্যম সংস্কার কমিশনের মাধ্যমে সাংবাদিকদের যাতে কোনো সাহায্য নিতে না হয়, আমাদের গণমাধ্যম যাতে এইভাবে প্রতিষ্ঠিত হয়, মিডিয়া হাউসগুলো যাতে এইভাবে হয়, সাংবাদিকরা যাতে নিয়মিত বেতন পান, এটাই আমরা চাইব। সময় খুব কম, কারণ আমাদের মাননীয় উপদেষ্টা ক্যাবিনেট মিটিংয়ে যাবেন, সংক্ষিপ্ত বক্তব্য করার চেষ্টা করব। আমি অভিনন্দন জানাচ্ছি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাননীয় এমডিকে। মাত্র 8 মাসের মধ্যে 6 মাসের মধ্যে তিনি 3টি অনুষ্ঠান করে আমি মনে করি একটা ইতিহাস সৃষ্টি করেছেন। কারণ এর আগেও যিনি এমডি ছিলেন স্বৈরাচার আমলে দেখেছি কিভাবে তারা কাজ করেছে, অত্যন্ত ঢিলেঢালাভাবে। আমি এই ডাইনামিক এমডিকে অভিনন্দন জানাচ্ছি। আবার শুধু তাই নয়, আমি বিনীত অনুরোধ করব, রাজপথে আমাদের অনেক বন্ধু, সহকর্মী, সহযোদ্ধা, বিশেষ করে সাংবাদিক পরিবার এখনো ধুকে ধুকে মরছে। আমরা তাদের খোঁজখবর রাখি না। তিনি একটি ভালো উদ্যোগ নিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের খুঁজে বের করে অনুদান দেওয়ার, সাহায্য করার, ঈদ উপলক্ষে, রোজা উপলক্ষে তাদেরকে সাহায্য করার আপ্রাণ চেষ্টা করছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি মাননীয় উপদেষ্টাকে, কালকে তার একটি অনুষ্ঠানে আমারও বিশেষ অতিথি হিসাবে থাকার কথা ছিল ফকিরা বলে, আমি যেতে পারিনি। জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে গতকাল তিনি যে বক্তব্য রেখেছেন সেটাকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি শুধু একটি কথা বলতে চাই, গোটা জাতির উদ্দেশ্যে, বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে, যারা আজকে ছাত্রদের, আমাদের ছোট ভাইদের এই অর্জনকে হাইজ্যাক করে অন্য পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা আপনাদের সাথে আছি, থাকবো। জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে আশ্বাস দিচ্ছি, আপনারা আমাদের সহযোগিতা পাবেন। আপনারা যে রাজপথে আছেন, রাজপথে থাকুন, রাজপথে আপনাদের সাথে আমরা আছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। থ্যাংক ইউ।